আসসালামু আলাইকুম, আমার নাম রায়হান রাফিক এবং আমি পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল। আমার ডিপার্টমেন্ট হয়েছে ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং এবং আমি এখন আছি সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার। তো আমি আজকে যে টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। এটা অনেকের কাছে অনেক বেশি জটিল একটা কনসেপ্ট এবং অনেক বেশি কনসেপচুয়াল একটা কনসেপ্ট, এবং আমি আজকে এই টপিকের আশা করি যে তোমাদের যতগুলো কনফিউশন আছে সবগুলো ক্লিয়ার করার ট্রাই করব। তো কেন্দ্রমুখী বল এটার ইংলিশ নাম কি হচ্ছে সেন্টিপিটাল ফোর্স। সেন্টিপিটাল ফোর্স। তো আমি যদি সিম্পলি বলি, প্রথমে আমি সিম্পলি বলি যে কেন্দ্রমুখী বল আসলে কি। ধরো সাপোজ কোনো একটা বস্তুকে ঘোরানো হইতেছে, কোনো একটা বস্তুকে বৃত্তাকার মধ্যে এইভাবে ঘোরানো হইতেছে। আমি এখানে একটা বস্তু নিচ্ছি এম ভরের একটা বস্তু এবং আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার মধ্যে ঘোরানো হইতেছে এবং ভি বেগে ঘোরানো হইতেছে, ঠিক আছে। তাইলে সেই কেন্দ্রের দিকে একটা বল থাকবে, সেটার নাম হচ্ছে এফসি বা সেন্টিপিটাল ফোর্স, ঠিক আছে। এফসি দ্বারা প্রকাশ করা হয়। তো এফসি সমান সমান আমরা লিখতে পারি যে এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর অথবা এম ওমেগা স্কয়ার আর। তো এই সূত্র আমি কেমন লিখছি কিছুক্ষণ পরে আমরা এটা ডেরিভেশন করে দেখব এই সূত্র কেমনে আসছে, ঠিক আছে। বেসিক্যালি কেন্দ্রমুখী বল বলতে বোঝাইছে নেট ফোর্স টুয়ার্ডস সেন্টার, যে কেন্দ্রের দিকে লব্ধি বলকে আমরা আসলে কেন্দ্রমুখী বল বলি। এটা কিছুক্ষণ পরে আমরা ভালোভাবে আলোচনা করব, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ভাই কেন্দ্রমুখী বল অলওয়েজ কেন্দ্রের দিকে কাজ করতেছে কেন, কেন্দ্রমুখী বলের এক্সিস্টেন্সই এটা আসতেছেই বা কেন, সেটা নিয়ে আমরা আলোচনা করব ফার্স্ট, ঠিক আছে। তো দেখো যে এখানে ধরো একটা বৃত্তাকার পথ আছে। তো বৃত্তাকার পথে ধরো কোনো একটা বস্তু এখানে ঘুরতেছে। ধরো ফার্স্ট অফ অল এই বস্তুটা কি এখানে ছিল, ধরো এখানে যখন থাকবে বস্তুটা ঘুরতেছে, ঘোরার কোনো একটা মোমেন্ট যখন এখানে আসবে, তো দেখো তো এর বেগটা কি এই দিকে থাকার কথা না, বেগটা তো এই দিকে থাকার কথা, মানে কিছুক্ষণ পরে বস্তুটা তো এইখানে থাকার কথা, তাই না। কিন্তু আছে কোথায়, এই দিকে যাইতেছে না, এই দিকে যাইতেছে। তার মানে কোনো একটা ফোর্স আছে যে এই দিকে যাইতে একে ফোর্স করতেছে, যে কোনো একটা ফোর্স আছে, কোনো একটা ফোর্স অবশ্যই আছে যে এই দিকে যাইতে এটাকে কি করতেছে, বারবার এই দিকে যাইতেছে, ধাক্কা দিতেছে, এই দিকে যাওয়ার ট্রাই করতেছিল, কিন্তু কোনো একটা ফোর্স আছে যে আবার একে কেন্দ্রের দিকে কি করতেছে, ফোর্স করতেছে যাতে সে কেন্দ্রের দিকে যায়, ঠিক আছে। সেম ভাবে ধরো আরেকটা পয়েন্ট, ধরো এই পয়েন্টে দেখো তো কোন একটা বস্তু যখন আসবে তখন বেগ কি এই দিকে যাওয়ার কথা না, বেগের কারণে মানে বস্তুটা তো কিছুক্ষণ পরে এখানে থাকার কথা, কিন্তু যাইতেছে কোথায়, এখানে না, শূন্যভাবে এখানে চলে যাইতেছে না। তার মানে আমি আবার দেখতেছি কোন একটা ফোর্স আছে যে এই দিকে এটাকে ফোর্স করতেছে, কেন্দ্রের দিকে ফোর্স করতেছে। সেম ভাবে বৃত্তের সবগুলো পয়েন্টেই এখানে কোন একটা ফোর্স আছে যে এটাকে কেন্দ্রের দিকে ধাবিত করতেছে, ঠিক আছে। দেখো তো কোন একটা পয়েন্টে, সবগুলো পয়েন্টে এই দিক কি কেন্দ্রের দিকে না, কেন্দ্রের দিকে না, সবগুলো পয়েন্ট তো কেন্দ্রের দিকে, এটা কেন্দ্রের দিকে। তার মানে এই যে কেন্দ্রের দিকে এই ফোর্স যেটা আছে, এটাকেই আমরা কি নাম দিছি, কেন্দ্রমুখী বল। তার মানে কেন্দ্রমুখী বল যে কেন্দ্রের দিকে কাজ করতেছে, সেটা কেন কাজ করতেছে সেটা কি আমরা বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এখন আসো যে তোমরা, আমি যে প্রথমে লিখছি যে fc সমান mv স্কয়ার বাই r m ওমেগা স্কয়ার r, ঠিক আছে। এটা কেমনে আসে সেটা আমরা দেখব, ঠিক আছে। ওকে, তো এটার জন্য আমাদের একটা বৃত্ত কল্পনা করতে হবে। তো ধরো আমি কি করছি, একটা বস্তু আছে, m ভরের বস্তু এখানে আছে। তো ধরো v, এখন ধরো এই বস্তুটা ঘুরতেছে, কোন একটা মোমেন্টে এখানে আছে, কিছুক্ষণ পরে এই বস্তুটাকে এখানে যাবে, ধরো এই দিকে যাবে, কথা কি বুঝতে পারছো, বেগ ওদিকে কাজ করতেছে। তো আমি ধরে নিলাম কোন একটা মোমেন্টে এখানে ছিল, তারপরে কিছুক্ষণ পরে এখানে গেছে, আমরা এই পয়েন্ট নিয়ে কাজ করব। তো আমি ধরলাম যে কেন্দ্রের সাথে এইটা তোমার থিটা কোণ উৎপন্ন করতেছে, কেন্দ্রের সাথে এই কোণ উৎপন্ন করতেছে, থিটা কোণ উৎপন্ন করতেছে। এখন ভালোভাবে দেখবা যে দেখো তো এইটা কি এই বরাবর কাজ করতেছে না, তার মানে এইটা তো অবশ্যই কি থাকবে, দুটো উপাংশ থাকবে। আমরা ভেক্টর নিয়ম অনুসারে জানি যে একটা আনুভূমিক উপাংশ থাকবে আর একটা উল্লম্ব উপাংশ থাকবে। তো আনুভূমিক উপাংশ ধরো এইটা, আর উল্লম্ব উপাংশ কি এইটা না, এইটা। তো দেখো এটা যদি থিটা হয়, এটা অবশ্যই থিটা হবে, বোঝা যাচ্ছে জেনারেল নলেজ। তো দেখো এটা যদি থিটা হয় তাহলে এটা কি v cos থিটা হবে, আমরা জানি যার সাথে থিটা সেটাকে আমরা cos থিটা লিখতে পারি। পরেরটা এটা কি হবে, v sin থিটা হবে, বুঝা গেছে। এটা v sin থিটা আর এটা হচ্ছে v cos থিটা। তো এখন আসো যদি আমরা এখানে একটা জিনিস দেখতে চাই যে del vx মানে কি বলতো, x অক্ষে বেগের পরিবর্তন না,
দেখো তো x অক্ষের বেগের পরিবর্তন, বেগ আগে ছিল v, পরবর্তী যখন এই পয়েন্টে গেছে তখন হয়েছে কি v cos θ না, তাহলে বেগের পরিবর্তন কি হবে v cos θ মাইনাস কি v না, এটা হবে। সেম ভাবে দেখো y অক্ষে vy পরবর্তীতে হইছে কত v sin θ না, v sin θ, তার মানে v sin θ মাইনাস, দেখো তো প্রথমে বস্তুটা কি এইদিকে যাইছিল না, v এইদিকে না, দেখো এটা কোনো উল্লম্ব অংশ আছে নাই, কারণ এটা উল্লম্ব অংশ কত হবে 0, তার মানে v sin θ হবে না। কথা কি বোঝা যাচ্ছে এটা? ওকে, এখন আসো যে দেখো আমরা জানি যে ধরো থিটা এর মান অনেক ক্ষুদ্র হইছে, মানে 0 এর কাছাকাছি, 0 ডিগ্রির কাছাকাছি হইছে, মানে 0 ডিগ্রি না 0 রেডিয়ানের কাছাকাছি হইছে, তখন দেখো আমরা থিটা আর sin θ কে সমান লিখতে পারি। তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারো, ঠিক আছে? থিটা আর sin θ কি সমান হয়ে যাবে, ঠিক আছে? তো এখন থিটা এর জায়গায় আমরা sin θ লিখতে পারবো। এখন থিটা এর মান যদি 0 এর কাছাকাছি হয়, সাপোজ 0 হইছে, তাহলে cos θ সমান কি 1 নেই, cos θ সমান 1। তো এই দুইটা কনসেপ্ট থেকে আমি এখানে বসিয়ে দিলাম, cos θ এর মান কি 1 না, তাহলে এখানে যদি 1 বসিয়ে দাও, টোটালটা আমার cos θ এর মান 1, তাহলে এখানে থাকবে কি v 1 v, তাহলে কি 0 হয়ে যাবে না। আর এখানে দেখো v sin θ, sin θ যখন অনেক ক্ষুদ্র হবে sin θ কে আমরা θ লিখতে পারবো না, v θ লিখতে পারবো। তো এখন আসো আমরা জানি যে v del v যদি হয় তাহলে এখানে কি লিখতে পারবো, রুট ওভার del v x স্কয়ার প্লাস কি del v y স্কয়ার, এটা লিখতে পারবো। এখন এইটার মান তো 0 আর del v y মানে কি v θ না, তাহলে রুট ওভার v θ এর উপর হোল স্কয়ার, তাহলে এখন স্কয়ার রুট কাটা যাবে, v θ আসবে না, তাহলে del v সমান কি আসে v θ আসে না, del v সমান v θ আসে। ওকে, তো এখন আসো যে দেখো তুমি একটা কাজ করো, উভয় পাশে t দ্বারা ভাগ করে দাও। তো এই পাশে তুমি t দ্বারা ভাগ করছো, এই পাশে তুমি t দ্বারা ভাগ করছো। এখন বলো del v বাই t এটা কি সময়ের সাথে বেগের পরিবর্তন না? সময়ের সাথে বেগের পরিবর্তনকে আমরা কি লিখতে পারি, ত্বরণ লিখতে পারি, ঠিক আছে? তো সময়ের সাথে বেগের পরিবর্তনকে আমরা ত্বরণ লিখতে পারি। ওকে, এখন সব θ বাই t এটাকে আমরা লিখতে পারি ওমেগা, এটা কিন্তু আমরা শিখছি ওমেগা সমান সমান θ বাই t। তো এখান থেকে আমাদের কি দাঁড়ায় বলো তো, a সমান সমান v ইনটু ওমেগা, a সমান সমান v ইনটু ওমেগা, তাহলে a সমান সমান v ইনটু কি ওমেগা, এটা কি বুঝছো? তো এখন দেখো আমরা জানি ওমেগা সমান v বাই r, এটা কিন্তু আমরা নিউটনের বলবিদ্যাতে শিখে আসছি, ঠিক আছে? বা আমরা ঘূর্ণন গতিতে শিখছি, ঠিক আছে? ওমেগা সমান সমান কি v বাই r, তো a সমান সমান v ইনটু ওমেগা এর জায়গায় v বাই r লিখতে পারবো। তো এখানে v স্কয়ার বাই কি লিখতে পারবো, r লিখতে পারবো। তার মানে ত্বরণের মান আমরা কি পাইলাম, v স্কয়ার বাই r পাইলাম, ঠিক আছে? তো কে বলা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ, ঠিক আছে? কেন্দ্রমুখী ত্বরণ। তো কেন্দ্রমুখী ত্বরণ সমান সমান কি a সমান সমান v স্কয়ার বাই r। তো আমি কি জানি বলো তো, f সমান কি m না, এটা আমরা জানি না। তো এখন দেখো এখানে বসাই দাও, তো f সমান সমান m ইনটু a এর মান কত, v স্কয়ার বাই r। এটাই কি আমরা প্রথমে দেখছিলাম না যে f সমান কি m v স্কয়ার বাই r, ঠিক আছে? তো তুমি m সমান সমান v বাই r দ্বারা যদি এখানে কি করো, তাহলে m সমান m ওমেগা স্কয়ার r হয়ে যাবে। তার মানে এই যে এই দুটো সূত্র কেমনে আসছে আমরা কি বুঝতে পারছি, এটা বুঝতে পারছি তো? ওকে, ঠিক আছে। তার মানে এই যে fc সমান সমান m ওমেগা স্কয়ার r আর m v স্কয়ার বাই r এটা কেমনে আসছে সেটা আমরা দেখাইলাম, ঠিক আছে? ওকে, এখন আমরা একটা তোমাদের মধ্যে অনেক বেশি কনফিউশন আছে, যে কনফিউশনটা আমাদের বইয়ে, আমাদের ফিজিক্সের বইয়ে যে কনফিউশনটা কাজ করে সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বলে একটা, ধরো কোন একটা বস্তু এখানে আছে, সাপোজ আমি আগে দেখাই, ধরো কোন একটা বস্তু এখানে আছে, ধরো কেন্দ্রের দিকে ধরো F1 বল কাজ করতেছে, ধরো কেন্দ্রের দিকে ধরো তোমার এখানে, আচ্ছা ধরো তোমার এখানে বইয়ে কিভাবে দেখানো হয়েছে, ধরো এটা এখানে প্রোটন আছে আর এখানে ইলেকট্রন আছে, ঠিক আছে? এখানে প্রোটন আছে, নিউক্লিয়াস, আর এখানে কি ইলেকট্রন আছে। তো ধরো প্রোটন আর নিউট্রন থাকলে এইদিকে কি একটা কুলম্ব বল কাজ করবে না, আমরা জানি চার্জের মধ্যে একটা কুলম্ব বল কাজ করে। তো বইয়ে যেভাবে দেখানো হয়েছে যে এটা এইভাবে ঘুরতেছে, মানে ইলেকট্রনটা নিচে কক্ষপথ থেকে সরে যাচ্ছে না, কারণ কি এদিকে একটা বল আছে, এদিকে আরেকটা বল আছে, এটা ধরো E, এদিকে আরেকটা বল আছে, সেই Fe সমান সমান Fc হয়। তার মানে Fe সমান সমান ধরো এটা প্রোটনের ভর, মানে প্রোটনের চার্জ, ধরো আমরা ধরলাম এখানে k ইনটু q1 q2 ডিভাইডেড বাই কি, মাঝখানে দুটো যদি r হয় তাহলে এখানে r স্কয়ার হবে না, আর Fc সমান কি m v স্কয়ার বাই r। এখন দেখো এই যে চিত্রটা যেটা আছে, এইদিকে Fe দিছে আর বাইরের দিকে Fc দিছে না, কেন্দ্র বিমুখী বল যেটাকে বলতেছে ওরা কেন্দ্র বিমুখী বল, কেন্দ্র বিমুখী বল।
এখন আসো আমি এটাকে বলতেছি এটা ভুল, এইভাবে করা যাবে না, ঠিক আছে? কারণ কেন্দ্রমুখী বিমুখী বলের আসলে কোনো এক্সিস্টেন্সই নাই, ঠিক আছে? বিমুখী বলকে আসলে সিউডো ফোর্স বলা হয় বা মিথ্যা ফোর্স বলা হয়। আমরা যখন বিমুখী বল নিয়ে ব্রিফ আলোচনা করব তখন এটা নিয়ে আমরা ভালোভাবে দেখব, ঠিক আছে? তো এখন দেখো এটা কেন এটা লিখে যাবে না। তো দেখো নিউটনের ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল, যে অবশ্যই নিউটনের তৃতীয় সূত্র যেটা আছে যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল যে সমান এবং পরস্পর বিপরীতমুখী। এখন নিউটনের তৃতীয় সূত্র ধরো যেটা আছে, ক্রিয়া এবং প্রতিক্রিয়া অবশ্যই দুইটা ভিন্ন বস্তুর উপরে কাজ করতে হবে না। ধরো আমি এটাকে বল দিচ্ছি, ও আমাকে পেছনে বল দিচ্ছে, তার মানে আমিও একটা কি কাজ, আমি একটা কাজ করতেছি, এদিকে বল দিছি এবং দেয়াল থেকে আমার ব্যাকওয়ার্ড ফোর্স দিছে না। তার মানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া হইতে গেলে নিউটনের তৃতীয় সূত্র তখনই অ্যাপ্লিকেবল যখন এখানে দুইটা বস্তু থাকবে, দুইটা বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া কাজ করবে। এখন দেখো এখানে কি দুইটা বস্তু আছে, শুধুমাত্র একটা সুতাতে একটা দড়ি বা সামথিং বেঁধে আমি ঘুরে দিচ্ছি, এখানে কি দুইটা বস্তু থাকবে? তোমার যে দড়িতে যেটা বাধা ছিল বা এই ইলেকট্রন কি এখানে একটাই বস্তু না? তার মানে এখানে কি আমি নিউটনের তৃতীয় সূত্র ইউজ করতে পারবো না? তাহলে কি আমি এই পাশে বল আর এই পাশে বল সমান লিখতে পারবো না, ঠিক আছে? তার মানে এখানে এইভাবে লেখা যাবে, এটা লেখা যাবে, এটা করা যাবে না। কথা কি বোঝা গেছে এটা? এখন আসো তাহলে আমি কি করব, ঠিক আছে? তো এখন আসো যে কেন্দ্রমুখী বল যেটা, কেন্দ্রমুখী বল আসল কনসেপ্ট হইছে এটা হইছে বলা হয়েছে কেন্দ্রের দিকে লব্ধি বল। কেন্দ্রের দিকে লব্ধি বলকে কেন্দ্রমুখী বল বলে। বেসিক্যালি এইটা আমাদের কেন্দ্রমুখী বলের সবচেয়ে লেজিট সংজ্ঞা। কেন্দ্রের দিকে লব্ধি বল বা নেট ফোর্স টুয়ার্ডস সেন্টার, এটাকে কেন্দ্রমুখী বল বলা হইতেছে, ঠিক আছে? তো আমি এটার কয়েকটা উদাহরণ দিচ্ছি। সাপোজ এখানে ধরো তোমার পৃথিবী ঘুরতেছে, ধরো এটা হচ্ছে সূর্য আছে, তো সূর্যের আচ্ছা ধরো এটা হচ্ছে সান, ঠিক আছে? তো সূর্যের চারিদিকে আমাদের পৃথিবী ধরো ঘুরতেছে, ধরো এটা হচ্ছে এম আর্থ আর এটা হলো এম সান, মানে এম আর্থ হচ্ছে এর পৃথিবী এভাবে সূর্যের চারিদিকে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে, ঠিক আছে? তো এখন দেখো তো যে এখানে কেন্দ্র বরাবর কয়টা ফোর্স আছে? একটা ফোর্স না, একটা ফোর্স আছে। সেই ফোর্সের নাম কি? গ্র্যাভিটেশনাল ফোর্স না? গ্র্যাভিটেশনাল ফোর্স, এই যে এই দুটোর মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করতেছে, মহাকর্ষ বল কাজ করতেছে। তো এখানে মহাকর্ষ বল কি বলতো? Fg সমান আমরা জানি কি g m s m e ডিভাইডেড বাই মাঝখানের দূরত্ব যদি r হয় তাহলে মাঝখানের দূরত্বকে r এর উপর স্কয়ার না। এখন দেখো আমি কি বলছি, কেন্দ্রের দিকে যে লব্ধি বল সেটাকে আমরা কেন্দ্রমুখী বল বলতেছি না। এখন কেন্দ্রের দিকে এখানে কয়টা বল আছে? যেখানে একটা বল আছে না, তার মানে কেন্দ্রের দিকে যে একটা বল আছে তার মানে ওইটাই কি করবে? কেন্দ্রমুখী বলের যোগান দিবে। এখানে কি আছে? মহাকর্ষ বল আছে না, মহাকর্ষ বল কি করবে? কেন্দ্রমুখী বলের যোগান দিবে। তাইলে আমি এখন লিখতে পারবো যে Fg সমান hc না, তাহলে এখানে আমি লিখতে পারবো g ms me ডিভাইডেড বাই r স্কয়ার, আর এখানে কি তোমার mv স্কয়ার বাই কি r। কথা কি বোঝা গেছে এটা? এখন সেম ভাবে লাস্ট আরেকটা উদাহরণ আমি দিই। ধরো তোমার কোন একটা সুতাকে বা ধরো তোমার কি করা হয়েছে, সাপোজ ধরো একটা এখানে বস্তু আছে, ধরো এটা একটা কেন্দ্র, তো এই বস্তুকে আমি সাপোজ ধরে নিলাম এই বস্তুকে t1 দ্বারা টানা হয়েছে এইদিকে, আর এই বস্তুকে কি করা হয়েছে t2 দ্বারা টানা হয়েছে এইদিকে, ঠিক আছে? আমি ধরলাম এই বস্তুকে t1 দ্বারা টানছি, এই বস্তুকে আমি t2 দ্বারা টানছি না। এখন আমি ধরে নিলাম যে তোমার t1 is greater than t2, মানে এই দিকে যে ফোর্স আছে সেটা এই দিকের ফোর্সের চাইতে বেশি। ধরো এই দিকে আমি যদি 20 নিউটন বলে টানি, আমি কি এইদিকে 15 নিউটন বলে টানছি সাপোজ, তাহলে কিন্তু লব্ধি বল কত বলো তো? 5 না, 20 থেকে 15 বাদ দিলে 5 হবে না। তো ধরো এখানে কি t1 মাইনাস কি t2 না, এইটা কি কেন্দ্রের দিকে লব্ধি বল না? এখন এই লব্ধি বল যোগান দিবে কে? কেন্দ্রমুখী বল। তাহলে আমি লিখতে পারি t1 মাইনাস t2 সমান mv স্কয়ার বাই r। কথা কি বোঝা গেছে? তারপরে লাস্ট দেখো, লাস্ট আমি আরেকটা উদাহরণ দিয়ে ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে সাপোজ ধরো ইলেকট্রন আর প্রোটনের উদাহরণ আমি যখন দিলাম, তো ধরো একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভেতরে প্রোটন আছে আর এখানে ইলেকট্রন ঘুরতেছে, দুইটার মধ্যে কি কুলম্বের আকর্ষণ বল আছে না? মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তোমার কুলম্বের বল আছে, প্রোটন আর ইলেকট্রনের মধ্যে কুলম্বের বল আছে, যেটা হচ্ছে F সমান কি k ইনটু তোমার q1 q2 ডিভাইডেড বাই মাঝখানের দূরত্ব যদি r হয় তাহলে মাঝখানের দূরত্বকে r এর উপর স্কয়ার। এখন দেখো কেন্দ্রের দিকে
এইটা ছাড়া উলম্বের বল ছাড়া আর কোনো বল আছে? তার মানে এইটাই কি তোমার কেন্দ্রমুখী বলের যোগান দিবে না? তার মানে আমি কি লিখতে পারবো f সমান সমান লিখতে পারবো fc, ঠিক আছে? বা f এর মান কি ছিল k q1 q2 ডিভাইডেড বাই r স্কয়ার, আর fc সমান সমান কি লিখতে পারবো mv স্কয়ার ডিভাইডেড বাই kr, ঠিক আছে? এখান থেকে আমি ম্যাথ করতে পারবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।